কিন্তু সেইখানে রামিসার পর আবার একটা নতুন আওয়াজ উঠেছে সংশোধন। তো শিশুদের ব্যাপারটাকে আলাদা করা দরকার। যেমন আপনি সৌদি আরবে কি বলে, চুরি করলে হাত কেটে দেবে, আচ্ছা কুদৃষ্টি দিলে চোখ তুলে দেবে। ওদের হাতও আছে, চোখও আছে, ওদের চোখ চলে গেছে। 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, 6 বছরে হচ্ছে না, এটা কিন্তু আদালত অবমাননা হয়। রামিসার আসামিকে মৃত্যুদণ্ড দিল। একটা আশার আলো দেখতে পাচ্ছি যে যেহেতু এই পার্টিকুলার কেসটা প্রায় সবাই শিউরে উঠেছে এবং সবার নজর বা দৃষ্টি আকর্ষণ করেছে। আপনার ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে আপনার আইসিটি কোর্টে, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই হত্যা মামলা আচ্ছা, ইউনূস সরকারের সময় বহু মব হয়েছে, তারপরে 2024-এর হত্যা, পুলিশ হত্যা। আমার কাছে তো মনে হয় দায়িত্বশীল যখন সরকার, আপনি যখন গণভোটে মাইনে এসে বলতেছেন গণভোট মানলেন না, ওইটা কিন্তু এই সমাজ দেখে, দেখার পর ভাবে ওরা মানে না, এরাই তো আইন বানায়। প্রিয় দর্শক, পুরো দেশ অপেক্ষায় ছিল শিশু রামিসার ধর্ষণ এবং হত্যার রায় শোনার জন্য। মাত্র 19 দিনের মাথায় রামিসার ধর্ষণ এবং হত্যার রায় ঘোষণা করা হয়েছে এবং নিঃসন্দেহে এত দ্রুত সময়ের জন্য এই রায়টি ঘোষণা করার জন্য বর্তমান সরকার একটি নজির স্থাপন করলেন এবং সেটা আইনের শাসনকে নিশ্চয়ই এবং ন্যায় বিচারকে এগিয়ে নিয়ে যাবে, এটি বলার অপেক্ষায় রাখে না। কিন্তু আমরা যখন আজকের এই দিনটিতে বসে শিশু রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো, তার আগে আমরা কিন্তু বিভিন্ন তথ্যগুলো জানতে চাইব যে এই ধরনের অপরাধগুলো দিনের পর দিন বেড়েছে, কি কারণে বেড়েছে এবং দমেনি কেন, আইন ছিল তারপরেও কেন এগুলোকে থামানো যায়নি, এই ল্যাকিংসগুলো কোথায়, এবং সবচেয়ে বড় এখন অপেক্ষা রায় হয়ে গেছে, তো রায়টা কত দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে। কিন্তু এই বিষয় নিয়ে আমরা যখন আলাপ করব তখন তার আগে একটু আমরা অন্য জরিপগুলো দেখে আসব। সেই জায়গাতে আমরা জানতে চাইব একটু, গত 10 বছরে শিশু ধর্ষণ হয়েছে 6031 জন, ধর্ষণের পর হত্যা হয়েছে 310 জন। 2025 সালে শিশু ধর্ষণ হয়েছে 543 জন। 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত এই 4 মাসে 118 জন শিশু ধর্ষণ হয়েছে এবং ধর্ষণের চেষ্টায় শিশু হত্যা হয়েছে 17 জন। ইউনিসেফের একটি জরিপ বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে কিশোরী নির্যাতনে সবচেয়ে বেশি শীর্ষে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ। কিন্তু আজকের এই রায়ের মধ্য দিয়ে আমরা কি বলতে পারি আগামীতে এই জরিপ, এই ইন্ডেক্সগুলো কমে আসবে? আমাদের সঙ্গে আজকে বিজ্ঞ দুজন সম্মানিত আইনজীবী আছেন, তারা বলবেন ল্যাকিংসগুলো কোথায় এবং সবচেয়ে বড় কথা কেন এগুলো হচ্ছে এবং এগুলোকে বন্ধ করার জন্য রাষ্ট্র, সমাজ, পরিবারগুলো কিভাবে কি ব্যবস্থা নিতে পারে। থেকেই শুরু করি। যে জায়গাটি বলতে চাচ্ছিলাম যে প্রতিদিনকার খবরের কাগজ এবং টেলিভিশনের চ্যানেলগুলো খুললেই আমরা দেখতে পাই যে শিশু ধর্ষণ, নারী নির্যাতন। তো আজকে যে রায়টি হলো সেটাকে বলা হচ্ছে, এবং আমরা যদি বলি তথ্যপাত্র দেখে যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার রায় দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে। কিন্তু এখন বিষয়টি হচ্ছে এই দ্রুত সময়ের মধ্যে নিম্ন আদালত যে রায়টি দিল এটা উচ্চ আদালতে যে কার্যকর করতে হবে, এবং এইখানে কোনো আইনি লেন্দি প্রসেস আছে কিনা, এবং সবার আগে জানতে চাইব এই রায়টি নিয়ে আপনার অবস্থান। জি, রায়টা নিয়ে আমার অবস্থান তো মোটামুটি সবার যা অবস্থান সেটাই। আমরা সবাই চেয়েছি যে দ্রুত বিচার হোক এবং দৃশ্যমান হোক যে বিচার হচ্ছে। সো রায়টা অবশ্যই স্বাগত জানাচ্ছি। এরকম একটা রায় এত দ্রুত কম সময়ের মধ্যে, আপনি যেটা বারবার বললেন যে নজিরবিহীন, এর আগে 19 দিনের মাথায় প্রত্যেকটা স্টেজ কমপ্লিট করে রায় দেওয়া হয়তো এর আগে আর হয়নি। সো এটা প্রথমবার, আনপ্রেসিডেন্টেড, অ্যান্ড তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর অর্থই না যে কালকেই রায়টা কার্যকর হবে। কার্যকর হওয়ার জন্য কিন্তু আরও অনেকগুলো ধাপ বাকি আছে। তার মধ্যে ধরেন এরপরে এটা ডেথ রেফারেন্স বা কনফার্মেশনের জন্য হাইকোর্টে যাবে। হাইকোর্টে যাবার পরে ওখানে কিছুদিন সময় লাগবে। তারপরে ওখান থেকে আপিল করার একটা সুযোগ আছে সর্বোচ্চ আদালত, যেটা আপিল বিভাগে। ওখানে গিয়ে তারপরেও আবার রিভিউর সুযোগ থাকবে। সো নর্মাল গতিতে যদি এটা এগোতো তাহলে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখানে বছরের পর বছর পার হয়ে যায়। এর আগে বহু মামলা আছে যেখানে বছরের পর বছর পার হয়েছে। কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছি যে যেহেতু এই পার্টিকুলার কেসটা
প্রায় সবাই শিউরে উঠেছে এবং সবার নজর বা দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী নিজে বাড়িতে গেছিলেন, তাই আজকে একটা আশ্বাস দিয়েছেন আমাদের আইনমন্ত্রী যে 3 মাসের মধ্যে সম্ভব এই প্রত্যেকটা স্টেজ শেষ করে এক্সিকিউশনের দিকে যাওয়া। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা তো একটা কেসে হচ্ছে, এরকম তো হাজার হাজার কেস আছে। সো প্রত্যেকটা কেসে তো এত দ্রুত গতিতে আগাবে না আমরা যদি সিস্টেমিক কিছু চেঞ্জেস না আনি। সো আমার মনে হয় এখন আমাদের ন্যাশনালি যে ডিবেটটা হচ্ছে এটার ফোকাসটা সেখানে শিফট করতে হবে। সেই জায়গাটা কোনখানে, যেটা এখন হচ্ছে যে 2000 নারী ও শিশু দমন আইন 2000, সেটা তো 2025 এসে সংশোধন হয়েছিল, কিন্তু সেইখানে রামিসার পর আবার একটা নতুন আওয়াজ উঠেছে সংশোধন। তো শিশুদের ব্যাপারটাকে আলাদা করা দরকার, শিশুদের ব্যাপারটাকে প্রাধান্য দেয়া দরকার আমার যেটা মনে হচ্ছে, এবং তার জন্য হয়তো আমরা কিছুক্ষণ পরেই আলাপ করবো আপনার সাথেই। আমার মতে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স বা একটা ন্যাশনাল কমিশন গঠন করা উচিত উইথ একটা স্পেসিফিক ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, যে 5 বছরে আমরা নামিয়ে এখানে আনবো, 10 বছরে নামিয়ে এখানে আনবো, এবং নামানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি। কারণ একটা কেসে আমি একটা কি বলবো এক্সাম্পল সেট করতে পারলাম, বাট এটা কিন্তু ঠিক এক্সাম্পল হবে না যদি সিস্টেমের যে সমস্যাগুলো আছে সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে টার্গেটেড আমরা সংস্কার করি। জাস্ট কোনো মতে আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 2020 সালে ধর্ষণ রিলেটেড প্রচুর প্রোটেস্ট হয়েছিল পুরো দেশব্যাপী, এবং তখন কিন্তু এই প্রোটেস্টগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। সো মৃত্যুদণ্ড দেওয়ার পরে 6 বছর পার হয়ে গেছে, আমাদের কি ধর্ষণ কমে গেছে? কমে তো নি, বরঞ্চ রিপোর্টিং এর অনুযায়ী আরো বেড়ে গেছে। সো এই ধরনের ধামাচাপা দেওয়ার সংস্কারের থেকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে সংস্কারের দিকে আমাদের এগোতে হবে। আশা করি আমরা আমি আসবো আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসবো, যেটা আপনার কাছে রাখতে চাই অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি। যেটা উনি বললেন, একটা পরামর্শের কথা বললেন যে একটা জাতীয় টাস্ক ফোর্স কমিটি গঠন করা, কিন্তু আপনার কি মনে হয়? আইন আছে, আদালত আছে, বিচার আছে, সব কিছু আছে, তবে সমাজ থেকে এই শিশু ধর্ষণ, নারী নির্যাতন কেন বন্ধ হয় না? অপরাধ কেন বেড়ে যায়? আপনি যদি ওই প্রশ্ন আনেন যে সমাজ থেকে এটা দূর হচ্ছে না কেন, এই ধর্ষণটা বাড়ছে কেন, সেটা কিন্তু আরেকটা আলাপ, আর এটা আরেকটা আলাপ। এই যে জাজমেন্ট হইল, আমি দুইটাই আমি সংক্ষিপ্তভাবে বলি। আপনি বাংলাদেশে যে নারী ধর্ষণ বা শিশু ধর্ষণ যেগুলো হয়, এগুলো পিছনে অনেকগুলো কারণ আছে। এটা যে শুধুই, যেমন ধরেন একটা মানুষ, মানে একটা মেয়ে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করে, আমি যদি বলি কি সুস্থ, প্রশ্নটা আসে। এখন যদি বলি সুস্থ না, তাহলে পরে আবার প্রশ্ন আসে সুস্থ অসুস্থ লোকের আমি তো এভাবে যাইতে পারি না, মানে প্রশ্নগুলো আসে। কিন্তু আপনি যদি এটা ভালো করে চিন্তা করে দেন, আমাদের সামাজিক প্রেক্ষাপটটা কীরকম আপনি জানেন? 2 পক্ষ মামলা চলে, লম্বা সময় মামলা চলে, সেখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে এক পক্ষ ওই পক্ষের আপোষ করে নেয়, না একটা শিশু ধর্ষণ করতেছে, এরকম ঘটনা আছে যে আমি পারছি না তোর সাথে সামাল দিয়ে, আচ্ছা আমি একটা বদলা নিলাম। তারপরে আসেন ফ্রাস্ট্রেশন থেকে, তারপরে আসেন মাদক। আর একটা লোক যখন মাদক নেয় তখন সে যে তার মানসিক যে অবস্থা থাকে, তখন সে টোটালটা পারভার্টেড হয়ে যায়। আর আপনি যে সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, আমাদের বেকারত্ব একটা ব্যাপার আছে, মানে সবকিছু কিন্তু আপনি এমন একটা জায়গায় নিচ্ছেন, কারণ পৃথিবীতে এরকম একটা ভূখণ্ড কম আছে যেখানে 18-20 কোটি লোক। আমরা কথায় কথায় বলি না যে আমাদের এমপ্লয়মেন্ট দরকার। আপনি ইচ্ছা করলে তো চাকরি দিতে পারবেন না, কারণ আমার এতটুক দেশে যে পরিমাণ গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, পুলিশ, আর্মি বা চাকরি করে, এনাফ। আপনি কি কালকে 20 লাখ লোকের চাকরি দিলে কি হবে? সব চাকরি 18 কোটি লোকই চাকরি করবে, চাকরি দিতে পারবে না, কিন্তু তাই বলে কি যারা চাকরি পাবে না তারা ধর্ষক হবে? আমি বলছি নানান প্রেক্ষাপট, সেইখানে আমাদের গবেষণা দরকার। যেমন আপনি সৌদি আরবে কি বলে, চুরি করলে হাত কেটে দেবে, আচ্ছা কুদৃষ্টি দিলে চোখ তুলে দেবে। ওদের হাতও আছে, চোখও আছে, ওদের চোখ চলে গেছে, ওদের হাত কি চলে গেছে? তাহলে তো হাত ছাড়া থাকতো পুরো সৌদি আরব। তার মানে হচ্ছে কি, আইন এবং তার ইমপ্লিমেন্টেশনটা। এবং সেক্ষেত্রে কি হবে, আপনাকে যেতে হবে কোন জায়গাটায়, সেটা আমি বলি। আপনাকে যেতে হবে, আই এম দ্য বস, ইফ আই ডু নট ফলো দ্য ল, আমার আন্ডার কমান্ড যারা তারা করবে কিনা। এই যে আপনি ধরেন 19 দিন একটা জাজমেন্ট দিলেন, আমরা কিন্তু রাষ্ট্র এখানে আছে, সে জানে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অনেক আদেশ হয় যে নিম্ন আদালতের অমুক মামলাটা আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করবা, এই ডাইরেকশন দেয় তো।
এরকম মামলা কিন্তু একটা না, হাজার 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 হাজার। কি রসনা, am I telling wrong? না, প্রচুর। তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিচ্ছে নিম্ন আদালতকে এই মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, তারপরে 6 মাস না 6 বছরে হচ্ছে না, তার সংখ্যা হাজার হাজার, তাহলে ওই সুপ্রিম কোর্ট কি অ্যাকশন নিছে? সে তো আদালত অবমাননা করেছে। আমি কোন জায়গাটা বুঝাইতে আমি চাচ্ছি? বুঝতে পারছি, হ্যাঁ। সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিচ্ছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো, 6 বছরে হচ্ছে না, এটা কিন্তু আদালত অবমাননা হয়। কিন্তু আদালত অবমাননা কি অ্যাকশন কোর্টের বিরুদ্ধে নিছে? নেয়নি তো, নিচ্ছে না তো, এবং একটা দুটো না, হাজার হাজার। কথাটা কেন বলছি? তার মানে হচ্ছে এই যে আপনি যখন এই যে মাত্র 19 দিনে করলেন, এই যে জাজমেন্টের পরে কি বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি, এটা বলছে রামিসার বাবা। স্বরাষ্ট্রমন্ত্রী 24শে মে বলছে আমরা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে রায় হবে। তাহলে এই যে কোর্ট চলে কোর্টের নিয়মে, কিন্তু আমি যে বাইরের থেকে যেটা ফোকাস করলাম আলটিমেটলি তার ভিতরে কিন্তু রায়টা হয়ে গেল। তার মানে টাইম ফ্রেম ওয়াজ গিভেন বাই দ্য এক্সিকিউটিভ বডি অফ দ্য কান্ট্রি অ্যান্ড যে বিচার বিভাগ যেটা সেটা টাইম ফ্রেমের মধ্যেই কাজটা করতে পারলো। এটা কিন্তু আমার কাছে জাজমেন্টের ব্যাপার। কেন বলছি কথাটা? আবার যদি আপনি এইদিকে আসেন, আজকে আচ্ছা ধরেন রামি স্যার আসামিকে মৃত্যুদণ্ড দিল, এখন রাসনা ইমাম যদি তাকে বলে, কথার কথা বলছি, বা সময় ইসলামও যদি তাকে বলে যে আপনি তো আপিল করবেন, চিন্তার কোনো কারণ নেই, আপনার প্রতি ইনসাফ হবে, এই কথার অর্থটা কি দাঁড়ায়? আমি জানতে চাই আপনার কাছে কি মনে হয় যে রামি স্যার আসামিদেরকে যদি কেউ বলে যে আপনার প্রতি ইনসাফ হবে, সে তো আপিল করবে, সে নিজে করুক বা সুমোটো যাক, যেটা রাসনা বললো, সুমোটো ডেথ কনফার্মেশন, মানে কনফার্মেশনটা লাগবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় কি? আপনি ইনসাফ হবে আপনার প্রতি, মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যে এই রায়টা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে অপরাধীও ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার তো এক জিনিস, ইনসাফ মানে হচ্ছে কি তোমার সাথে ইনজাস্টিস করা হবে না। তাহলে এই রায়টা কি ইনজাস্টিস হইলো? না, সেটা তো অবশ্যই না। তাহলে তাকে উচ্চ আদালতে কেন এই রায়টা দেওয়া হয়? এই রায়টা যদি আপনি ইনসাফ হয়, তাহলে এই রায়ের পক্ষে আপনি বলতে পারেন যে আপনার প্রতি ইনসাফ হবে না? প্রশ্নই আসে না। তার অর্থ দ্বারা নিম্ন আদালতের রায় তো উচ্চ আদালতে বহাল থাকার কথা। হ্যাঁ, আপনার রায়টা তো বহাল থাকার কথা, কিন্তু মাঝখানে যদি রাসনা ইমাম বলে, আমি এক্সাম্পল দিচ্ছি যেটা আমরা আছি, তৃতীয় ব্যক্তিকে টানবো না, যে হ্যাঁ তোমার প্রতি ইনসাফ করা হবে, তার মানে হচ্ছে কি যে এতে বোঝা যায় যে ওই আদালতে তুমি একটা রিলিফ পাইতে পারো। আর আসামির জন্য ইনসাফ কি? মুক্তি পাওয়া। আপনি গল্প যতই করেন আসামির প্রতি। আচ্ছা, কেন বলছি কথাটা? এটার কারণ আছে তো। আমরা এরকম ভাষণ আসবে কিনা সরকারের কাছ থেকে, কারণ ইতিমধ্যে আমরা দেখছি আপনার ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে আপনার আইসিটি কোর্টে, সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপরে সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি বলছেন যে শেখ হাসিনা আসতে পারেন, আপিল করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এটা তো নর্মাল কোর্সেই হবে। কেউ যদি আসে আপিল করবে, সেটা কি বুঝাইতে হবে? সে লয়ার এনগেজ করবে, তাদের কি করা দরকার। কিন্তু কেউ যদি দায়িত্বশীল কেউ বলে যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, তখন মনে হয় কি যে এই জাজমেন্টটা কি তাহলে ইনসাফ হয় নাই? এই কথাটাই বা কেন বলছি? অর্থাৎ আমার কথা হচ্ছে যে নির্বাহী বিভাগ যদি টাইম ফ্রেম দিয়ে দেয় এবং তার ভিতরে যদি রায় হয়ে যায়, তাহলে আমাদের অনেকগুলা মামলা আছে। যেমন ধরেন আপনি সংক্ষেপে বলি, জানেন তো টাইম, সাগররুনি হত্যা মামলা একটা মামলা, আচ্ছা হাদি হত্যা মামলা, আচ্ছা ইউনূস সরকারের সময় বহু মব হয়েছে, তারপরে 2024-এর হত্যা, পুলিশ হত্যা। আমার কাছে তো মনে হয় দায়িত্বশীল যখন সরকার, তাদের এই সব বিভাগে প্রত্যেকটা মামলার জন্য যদি 3 মাস 4 মাস করে একটা টাইম বেঁধে দেয় এবং যদি বলে যে এই সময়ের ভিতরে রায় চাই, আমার কাছে মনে হয় সেটাও সম্ভব। এটা যদি সম্ভব হয়, ওগুলোও সম্ভব। এটা আপনার হোপ? জি জি, আমি আশা। শুধু রাষ্ট্র যেটা বলছে রামিসানা ম্যাডাম, যে আরও যেগুলো আছে অতীতে যেটা হয়েছে, অতি বর্তমান সময়ে যেটা হয়েছে, সেগুলোও জাস্টিস পাবে। কিন্তু উনি যেটা একটা শঙ্কার কথা বলছেন, সেটা আপনারা দুজনই লয়ার, আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন, যে এই রায়টাকে যদি কেউ আবার আসামি পক্ষকে বলে তুমি ইনসাফ পাবে, সেখানে একটা শঙ্কার কথা বলছেন, সেই জায়গাটা কি? না, এখানে আমি জিনিসটাকে এখানে বলা হয়নি, আমি বলছি এখানে এই কথাটা বলা হয়নি, কিন্তু আমরা যেহেতু অতীতে বলছি, সে কারণে এরকম কোনো ভাষণ আসবে কি না। কথাটা হচ্ছে জাস্টিস শুড বি ডান। এখন যে আসামি, সে যদি দোষী হয়ে থাকে, তাহলে এই রায়টা বহাল থাকাটাই জাস্টিস হবে। সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে এটা
সরি, যদি দোষী বা অপরাধী হয়ে থাকে তাহলে বহাল থাকবে, সেটাই ন্যায় বিচার হবে। এখন কোনো আইনজীবী যদি তাকে বলে যে হাইপোথেটিক্যালি যে আপনি ন্যায় বিচার পাবেন, আমরা অ্যাপিল করি, সেটা আমি আইনের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটার খুব একটা ন্যারো মিনিং আছে, এবং ন্যারো মিনিংটা হচ্ছে ডিউ প্রসেস ফলো করা হবে, ফেয়ার ট্রায়াল হবে, যত সুযোগ সুবিধা একজন অভিযুক্তকে দেয়া হয় সেগুলো দেয়া হবে, এর বাইরে কিছু না। এবং সেগুলো দেয়া তো আমরা আইনগতভাবে বাধ্য, সেই প্রত্যেকটা রাইটস একজন অভিযুক্তকে দেয়া। কিন্তু ন্যায় বিচার বা জাস্টিস উইল বি ডান অর নট ডিপেন্ডস সে আদৌ অপরাধী কিনা। বাট ওখান থেকে একটু সরে যাই, আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম যে সিস্টেমিক চেঞ্জগুলো, যেটার দিকে আমার মনে হয় এখন ন্যাশনাল ডিবেট ফোকাস করতে হবে। আমরা তো অনেক আলাপ আলোচনা করছি, প্রতিদিন একটা করে গোল টেবিল বৈঠক বসছে, এবং আমরা পাবলিক এক্সিকিউশনের কথা বলছি, পাথর ছোড়ার কথা বলছি, পাবলিকলি গুলি করে ফেলা, ঝুলিয়ে ফেলা, কিন্তু এটা কিন্তু একটু মিসগাইডেড একটা ডিবেট, এটাতে কোনো লাভ হবে না। কারণ পানিশমেন্ট বা শাস্তির সিভিয়ারিটিটা কত, তার থেকে একটা অপরাধকে কমানোর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শাস্তিটাকে আমরা নিশ্চিত করতে পারছি কিনা। এখন নেক্সট প্রশ্নটা আসছে, শাস্তি নিশ্চিত করার পথে কতগুলো বাধা আছে। রাষ্ট্রীয় ইমাম, শুধু শাস্তি, একজন অপরাধী শাস্তি নিশ্চিত করলেই কি অপরাধের রেশিওটাকে কমানো যাবে, নাকি সোসাইটিতে আমাদের রাষ্ট্রে কিংবা সমাজে, যেটা উনি একটু অল্প করে বলেছিলেন, বেকারত্ব, মাদক, বিচারহীনতা, মাঝে মাঝে দেখি রাজনৈতিক ছত্রছায়ায়, এই যে সব এই আমব্রেলার নিচে এসে অপরাধীরা পার পেয়ে যায়, এগুলোকে তো আগে সবচেয়ে বড় কথা এগুলোকে তো সমাধান করতে হবে। আমি তো একবারও বলিনি যে আইন শৃঙ্খলার এই জায়গাগুলোর রাশ টানবেন কি করে। আসছি আমি। প্রথমত তো হচ্ছে এই ধরনের অপরাধ শুধু আইন শৃঙ্খলার কারণে হচ্ছে না। ইটস নট যে আইনে কিছু ঘাটতি আছে ওগুলো সংস্কার করলেই হয়ে যাবে। এটা একটা সামাজিক সমস্যা, এটা একটা নৈতিকতার সমস্যা। সো এই সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, আমাদের অ্যাপ্রোচটাও কিন্তু একটা বহুমুখী মাল্টিপ্রংড অ্যাপ্রোচ হতে হবে। এখানে অনেকগুলো মিনিস্ট্রির একসাথে কাজ করতে হবে, একটা সমন্বয়েরও ব্যাপার আছে। অ্যান্ড আমি শুধু আইনের কথাটা বলছি, আইনেরও এখানে একটা বড় ধরনের ভূমিকা আছে। আমাদের ন্যায় বিচারের যে প্রক্রিয়াটা সেটার একটা বড় ধরনের ভূমিকা আছে। শাস্তি নিশ্চিত করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সামাজিক দিকে তাকাবো, প্রিভেনশনের কথা, যে আমরা প্রতিরোধ করতে চাই যাতে ঘটনাগুলো না ঘটে। অবভিয়াসলি ওখানে পাবলিক অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস আমাদের দরকার। এবং এটা না মানে অনেক সরকার এসেছে গেছে, এই বিষয় নিয়ে এরকম যখন এক একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে আমরা হইচই করি, হয়তো রাস্তায় নেমে যাই, আমরা সবাই কথা বলি, কিন্তু দুদিন পরেই আমরা ভুলে যাই, ঘটনা আসে ওটা ভুলে যায়, ওটার পিছে সবাই দৌড়ে। এক্স্যাক্টলি, এটাই নিয়ম। সো এটা না করে না, মানে ওই যে ধামাচাপা দিয়ে সংস্কার না করে আমাদের হোলসাম হোলিস্টিক্যালি জিনিসটাকে, প্রথমত ধরেন অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস করা। এই ক্যাম্পেইন কিন্তু একেবারেই করা হয়নি। বাই ক্যাম্পেইনস আমি বলছি যে মেসেজিং, কি বার্তা আমরা পৌঁছাতে চাই, আমরা যে মানসিকতাটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কিভাবে চেঞ্জ করবো। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের এডুকেশন সিস্টেমের দিকে আমাদের তাকাতে হবে, বিশেষ করে প্রাইমারি এডুকেশনের দিকে। এনসিটিভির একটা টেক্সট বুক ছিল, আমি নিজে একটা লিগ্যাল নোটিস দিয়ে ওই চ্যাপ্টারটাকে সংশোধন করিয়েছি, যেখানে সেলফ ডিফেন্সের একটা চ্যাপ্টারে বলা হয়েছে বাচ্চা বাচ্চা ইমপ্রেশনেবল মেয়েদের যে আকর্ষণীয় কাপড় পরা যাবে না। তো আপনি বুঝতে পারছেন ভিকটিম ব্লেমিং এর যে একটা ফাউন্ডেশন আমাদের এডুকেশন সিস্টেমই স্টাবলিশ করছে। আকর্ষণীয় কাপড় যদি আমি পরি, আমার সাথে যদি সেই ঘটনা ঘটে, তার জন্য আমি দায়ী। এটা একটা। তারপরে ধরেন আমরা প্রাইভেট সেক্টরকে কেন এঙ্গেজ করছি না? আমাদের তো অনেক কর্পোরেট ক্লায়েন্টস আছে, তারা প্রোডাক্ট বিক্রি করে, সার্ভিসেস বিক্রি করে, এক একটা দুধের কার্টনেই ধরেন আপনি লেখা যদি থাকে বার্তাগুলো, মেসেজিং, যে প্রতি মুহূর্তে প্রত্যেকটা ফ্যামিলি ওই বার্তাটা পাচ্ছে সরকার থেকে, যে কি করা উচিত কি করা উচিত না। এটা ম্যাসিভ ন্যাশনাল লেভেল একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন, যেটা বছরের পর বছর হতে হবে যদি আমরা মানসিকতাটাতে পরিবর্তন আনতে চাই। তারপরে হচ্ছে, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল, তা আমি বলছি, সেক্স এডুকেশনের কথা। যে হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের কালচারাল ভ্যালিউজ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এগুলো মাথায় রেখে যদি একটা কারিকুলাম ডিজাইন করা যায়, তাহলে কিন্তু বেশ কিছু দূর সক্ষম হবে এই সমস্যাটা কমিয়ে আনা। এগেন, আমি কোনোটাই বলছি না যে একাই এনাফ, সবগুলো আমাদের একসাথে করতে হবে। তারপরে আইনের সংকীর্ণতা, ওগুলো বা আইনের যে ঘাটতিগুলো
চিহ্নিত করে আইন সংস্কার করেন। একটা জিনিস এখানে বলি, 26-এ গিয়ে শিশু ও নারী নির্যাতন আইনে একটা সংশোধন আনা হয়েছিল। 180 দিন ছিল বিচার প্রক্রিয়াটার টাইম লাইন, সেটাকে কমিয়ে 90 দিনে আনা হয়েছে। ঠিক আছে, হয়তো উপরে শুনে অনেকেই খুব হাততালি দেবেন, এটা একটা বিশাল বড় উদ্যোগ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে 90 দিনে জাস্টিস ডেলিভারি করার মতো অবকাঠামো কি বাংলাদেশে আছে? আমাদের পর্যাপ্ত সংখ্যক জাজ নেই, প্রসিকিউটরস নেই, ইনভেস্টিগেশন অফিসার্স নেই। সো সংস্কার করলে হবে না, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপ করতে হবে যাতে ওই কাজটা আমরা করতে পারি এত দ্রুত সময়। এই একটা মামলা আমরা দ্রুত সময় নিষ্পত্তি করেছি, হাজার হাজার মামলা করতে আমরা পারবো না উপর থেকে বললে। একটা মামলা আমরা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করেছি, এটা এখন রায়টা কার্যকর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা বিরাট বড় এক্সাম্পল সৃষ্টি করবে যদি এই রামিসা, শিশু রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ডের রায়টা দ্রুততম সময়ের মধ্যে তার ফাঁসির রায়টা তাদের কার্যকর করা যায়। কিন্তু আপনি নিশ্চয়ই, আপনারা সবার মনে আছে 2025 সালে মাগুরাতে 8 বছরের শিশু আসিয়াও ধর্ষিত হয়েছিল এবং দ্রুত সময় 13 দিনের মাথায় তার কিন্তু রায় দেওয়া হয়েছিল। যে ভদ্রলোক কিংবা অপরাধী ধর্ষণ করেছিল তার ফাঁসি হয়েছিল, মৃত্যুদণ্ডের রায়, কিন্তু দুজন বেকসুর খালাস হয়েছিল। ফাঁসির রায় কার্যকর হয়েছিল, ফাঁসি বাস্তবায়ন হয়নি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ফেনীতে যে আরেকটা এই ধরনের হত্যাকাণ্ড হয়েছিল। এবং এইরকম ভুরি ভুরি এক্সাম্পল আমাদের সঙ্গে আছে। সুতরাং রায় হলো, কিন্তু ওই যেটা বলছেন বাস্তবায়ন হয় না, সেজন্য অপরাধীরা আরও অপরাধ করতে উৎসাহিত হয়ে যায়। সেটি যেমন একটি বিষয়। আমি আপনার কাছে ফিরে আসব সেই জায়গাতে, বেকারত্ব, মাদক, বিচারহীনতা এবং অনেক সময় রাজনৈতিক ছায়া। রাজনৈতিক ছায়া বলতে আমি যেটা বলতে চাই যে বড় বড় অপরাধ করলে বড় বড় রাজনৈতিক ছায়া আমরা নানান সময়কালে দেখেছি, অপরাধীরা সেই আমব্রেলার নিচে চলে যায়। কিন্তু খুব ছোট ছোট অপরাধীরাও অপরাধ করে, ছোট ছোট মানুষও বড় অপরাধ করে বড় রাজনীতির ছায়াতে কি করে পার পেয়ে যায় কিংবা ওই ছায়ার নিচে ঢোকার চেষ্টাটা করে। এই অনেক বড় প্রশ্ন, ছোট করে বলেন না, এর উত্তর দাও আমার মনে হয় কঠিন। যাই হোক, তবে একটা কথা বলি আপনাকে, যারা হত্যা করে তারা হলো এক্সিকিউটর, কিন্তু পিছনে থাকে মাস্টার মাইন্ড। আমি এই হত্যাটা বলছি না, সামগ্রিকভাবে আপনি যদি হাদি হত্যা আনেন, আপনি বঙ্গবন্ধু হত্যা আনেন, আপনি জিয়াউর রহমান হত্যা আনেন, হ্যাঁ, এগুলো কিন্তু যে কিলার সে কিন্তু সিম্পল কিলিং করছে, কিন্তু এর ভিতরে তো নকশা আছে, মাস্টার প্ল্যান আছে। তা আমরা কি করছি, এইভাবে যদি বলি, আমরা যে একটা 55 বছরের মধ্যে বঙ্গবন্ধু একটা হত্যার বিচার হয়েছে, সেটাও যে আমরা ব্যর্থ বিচারক, সেটা কেন বলছি? আমি আশা করি রাষ্ট্র আমার সাথে একমত হবে। সেটা কি, আমরা বঙ্গবন্ধুকে যিনি ফিজিক্যালি গিয়ে কিল করছেন তার বিচারটা কিন্তু হয়েছে, কিন্তু এটা তো একটা কনস্পিরেসি ছিল। তাহলে তাদের পিছনে কনস্পিরেটর কারা ছিল? আপনি যখন খুনিকে ধরে ফেলবেন, খুনিকে যদি জিজ্ঞেস করেন তুই খুন করছিস কেন, কি বলবে? আমি হয় টাকা খাইছি, নয় একটা প্ল্যান বাস্তবায়ন করছি। তাহলে টাকা খাইছস কার, প্ল্যান বাস্তবায়ন করছস কার? আমরা একটা নির্দেশদাতা আছে, বঙ্গবন্ধু হত্যায় ওই লোকগুলাকে পাই নাই। আমরা যারা কিলার তাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দিছি, কিন্তু পিছনে যারা নেপথ্যে ছিল ষড়যন্ত্রকারী তাদেরকে যদি আমরা তখন পাইতাম তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক কিছু কমে যেত। আমরা কিন্তু এক্সিকিউটর পর্যন্ত থাকতেছি। যেমন ধরেন, আমার কাছে মাদকের ট্যাবলেট পাওয়া গেল, ইয়াবা, আমার কাছে 50 পিস পাইছে, আমি কাস্টডি দিতে, রাসনা জানে যে 2000 পিস ইয়াবা নিয়ে এই জায়গাটা আমি আসতে চাই। এখন আসেন, আপনি যদি মাদক পেলো, যার কাছে পেলো তাকে ধরলো, কিন্তু মাদকের আতুর ঘরটাকে বিনাশ করা হলো না। আমি সেটাই বলছি, আপনার ঘরে যদি ওয়াশার কলটা ছাড়েন, ওয়াশার থেকে যদি পানি না আসে, ওখান থেকে পানি আসবে না? ট্যাঙ্কে পানি না থাকলে আসবে কি করে? লাইন যদি লিকেজ থাকে, তাহলে আপনি যার পকেটে ইয়াবা পাচ্ছেন তাকে ধরে কাস্টডি দিয়ে, এই জন্য আমার এত বড় বিশাল পুলিশ বাহিনী। ওরে নলিতে 2টা বাড়ি দিলি তো বলে যে আমি রাসনার কাছ থেকে পাইছি, রাসনাকে 2টা বাড়ি দিলে বলে রাজ্জাকের কাছ থেকে পাইছি। এই করতে করতে তো তুই একটা জায়গায় গিয়ে থেমে যেতে। কিন্তু রাজ্জাকদেরকে ধরা ছোঁয়ার বাইরে সবসময় রাখা হয় কেন? না, রাজ্জাকরে ধরে তারপরে রুটে গিয়ে যে এটা বাল্ককে আনছে, বাল্ক, ওখানে গিয়ে ফুল স্টপ। কারণ ওখানে গিয়ে এমপির নাম পাচ্ছেন, যেমন আমরা বদিউজ্জামান বদির নাম পেয়েছি। ওকে কি আপনি সামনে আনতে পারবেন? আমি লিখে দিতে পারবি, আপনি পারবেন না। তাহলে আমার এত বড় একটা এস্টাবলিশমেন্ট শুধু এদেরকে ধরার জন্য। 2 নম্বর আসেন, এই যে প্রকাশ্যে হত্যা করার কথা বলতেছে। আচ্ছা, আপনি আমাকে ভেরি ফ্র্যাঙ্কলি বলেন তো, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এটা কিন্তু ধর্ষণকারী জানে। খুন করলে মৃত্যুদণ্ড জানে, তারপরে যখন সে করে তার চিন্তা ভাবনা স্বাভাবিক না। আচ্ছা,
এখন আসেন, তাকে যদি প্রকাশ্যে গুলি দেই, লেবাননে কয়দিন আগে দেখলাম মাঠে শোয়াইলো উল্টা করে, তারপরে সাজানো আর্মি এসে রাষ্ট্রীয় একটা পবিত্র দায়িত্ব পালন করে সে 2টা রাউন্ড গুলি মারতেছে। আমাকে তো 2 কোটি টাকা বেতন দিলে ওই গুলিটা মারতে পারবো না। তার মানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যে মারে, সেও স্বাভাবিক না। একটা জ্যান্ত মানুষকে গুলি দেওয়াটা স্বাভাবিক না। কেন বলছি কথাটা? এরা যেমন জাইনা করে, আর যিনি জানেন তিনি করেন না, যিনি ভয় পান তারা করেন না, আইনটাও জানেন ভয়ও পান, তিনি কিন্তু এই কাজটা করেন না। কিন্তু এই যে ধর্ষণকারী, তাকে যিনি গুলি করতেছেন, কারো মস্তিষ্ক স্বাভাবিক না। কেন বলছি কথাটা? আপনি এখানে দেখলেন যে তারা আইন মানে না, আইন ব্রেক করে করছে। আপনি যদি উচ্চ দিকে আসেন, যারা আইন বানায় তারা কি করতেছে? আচ্ছা, আমি তর্কের খাতিরে বলছি, আমরা এই নির্বাচন আগে বলছিলাম গণভোট। আচ্ছা, গণভোট হয়ে গেল এবং দায়িত্বশীল লোকে বলছে গণভোটে ভোট দাও, তারপরে গণভোট পাশ করলো, এরপরে কি বলতেছি? সংবিধানে গণভোট নাই। এই যে আপনি রিভার্স করলেন, এটা তো জাতি দেখলো। 1, 2, আপনি দেখতেছেন অতীত রাজনীতিবিদরা যারা পালায় গেছে তারা কি করতেছিল? তারা নাকি টাকা মারছে, এইটা করছে, সেইটা করছে। সেটা আপনি বিবৃতি দিতেছেন, লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে গেছে, আমার এখন অর্থনীতির ফান্ড শূন্য। তার বিচারটা কই? আপনি তো ওইটা বলতে, ওটা তো মাঠের লোকেও বলে, একদম গ্রামে গঞ্জে মাঠের লোকে বলে ওই সরকার এই করে টাকা নিয়ে পালায় গেছে। তার রামিসার বিচার হইল, তার বিচারটা হবে না? আপনি যখন ওইটা করতে পারতেছেন না, আপনি যখন গণভোটে মাইনে এসে বলতেছেন গণভোট মানলেন না, ওইটা কিন্তু এই সমাজ দেখার পর ভাবে ওরা মানে না, এরাই তো আইন বানায়। আপনি নিজে বলে যে আইনটা মানতেছেন না, সেটা আপনি পার্লামেন্টের দ্বারা আইন বানাবেন, সেটা দেশবাসী দিয়ে মানাবেন, ওটাও তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে যে আইন কি তাদের জন্য, আপনার জন্য না। আপনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করতেছেন, এটাও তো আইনের ভিতরে আসে, ব্রেক অফ ল। তো আপনার জন্য বৈধ, আবার আপনি আইন বানাবেন, সেটা মানুষ মানবে, আপনি কি করে আশা করেন? সুতরাং আপনাকে ওই রুটে যেতে হবে। হোয়ার দ্য প্রবলেম ইজ, আপনি হাত কেটে দিবেন 18 কোটি লোকের, চোখ তুলে ফেলবেন 18 কোটি লোকের? Impossible. You have to change yourself first. If you are the boss, if you are not abide by the law, আপনি যে লটা বানাবেন, it should not be followed by the people. অ্যাডভোকেট রাজ্জাকি কিন্তু আবার আমরা যে আলোচনায় ছিলাম সেখান থেকে তিনি আবার চলে গেছেন অন্যদিকে, গণভোটেও চলে গেছে। আলোচনা তো একটা জায়গায় থেমে থাকে না, তার ডাল পাতা বিস্তারিত হয়। আমরা রামিসাটা আমরা কি বলছি, তার বিচার আমরা অ্যাপ্রিশিয়েট করি, অবশ্যই এক্সাম্পল হোক, কিন্তু নির্বাহী আদেশটা যখন ফ্রেমের মধ্যে সরকার রয়েছে, আমরা চাই সরকারের কাছ থেকে আরো কিছু আদেশ। কেমন আইবি যেমন জেলখানা থেকে বের হয়ে, কথার পিঠে কথা, আইবি জেলখানা থেকে বের হয়ে 2 জায়গায় সম্মান প্রদর্শন করছেন, এক বলে বিচার বিভাগ, আরেক বলে সরকার। আবার বলছেন আপনি সরকারের বিষয় তো আসবেই না, ইফ ইট ইজ রিলেটিং টু ল, আপনি সরকারের বিষয় আসবেই না। বাট উই আর ভেরি মাচ কনফিডেন্ট, যেহেতু আমার একটা বিচার বিভাগ পৃথকীকর করে ফেললাম সচিবালয়টা, যেটা নিয়ে রাষ্ট্রনাই আমরাও ফাইট করছে, তার বাবাও ফাইট করছে, যে বিচার বিভাগের পৃথক সচিবালয়, সেটা ফাইনালি হওয়ার পর যখন আপনি সেটাকে বন্ধ করে দেন, সো ইউর ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যে বিচার বিভাগটাকে আমরা নির্বাহী অধীনস্থ রাখবো। তাই নির্বাহী বিভাগ টাইম ফ্রেম করে দিলে বিচার বিভাগ সেভাবে কাজ করতে পারে। আমি কি কিছু বলবো না, আপনি উত্তর দিবেন? আপনি বলেন। না আমি বলবো না, কেন? উনি যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, আমার মনে অ্যান্সার আপনিই করবেন। না, অ্যান্সার করবে তো সরকার, আমি তো সরকারের অংশ না, সো আমার অ্যান্সার করার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে পলিটিক্যালি চাঞ্চল্যকর বক্তব্য দিতে আসিনি, আমি এখানে অনেস্টলি সিস্টেমিক সংস্কারের কথা বলতে এসেছি। আমরা যদি চাই যে সুষ্ঠু বিচার হোক, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি আজকে থেকে বলছি না, এটা আমি প্রথম জীবন থেকে বলে আসছি। এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ স্বাধীন সম্পূর্ণভাবে অর্থবহভাবে রাতারাতি হয়ে যাবে, এটা এক্সপেক্ট করাও সঠিক হবে না, গিভেন যে 15 বছর থেকে একেবারে ভেঙে দেয়া হয়েছে বিচার বিভাগকে। তাই বলে যে আমরা কিছুই এক্সপেক্ট করব না তা তো না। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তার মধ্যে একটা ছিল অ্যাপয়েন্টমেন্ট, সুপ্রিম কোর্টে বিচারক অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা একটা অধ্যাদেশ। তাছাড়া আরেকটা ছিল, যেটা ভাই বলছিলেন, সচিবালয় নিয়ে আর আলাদা একটা অধ্যাদেশ। দুটোর জন্যই, অধ্যাদেশের জন্য না, দুটো যাতে হয় তার জন্য ইন প্রিন্সিপাল আমরা সবাই চেয়েছি, এবং যারা সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ চায় তারা সবাই চেয়েছে। কিন্তু তারপরে অনেকগুলো অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আমলে করা হলো, যেটার সাথে হয়তো ইন প্রিন্সিপাল পয়েন্টটাতে আমি রাজি আছি, কিন্তু যে ভাষায় করা হয়েছে সেটা আমার মনে হয়েছে সাস্টেইনেবল না। তার মধ্যে
এইগুলো পড়ে যাচ্ছে। এবং হ্যাঁ, 3 মাস হয়েছে বিএনপি সরকার এসেছে, 3 মাসের মধ্যেই যে ওনারা কিচ্ছু মানছেন না, ওনারা বিচার বিভাগকে হস্তক্ষেপ করছেন, এইটা হয়তো আমরা একটু জাম্পিং টু দিস কনক্লুশন একটু তাড়াতাড়ি। আরো কিছুদিন সুযোগ দেয়া উচিত, কারণ ধরেন মানবাধিকার কমিশন যেটারও কিন্তু আইনটাকে পাশ করেননি, কিন্তু সেটা নিয়ে কিন্তু অলরেডি কনসালটেশন শুরু হয়েছে। আজকে হোম মিনিস্টার একটা কথা বলেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন, যে রাবিসা হত্যাকাণ্ডে আমি একটা জাস্ট পয়েন্টটা শেষ করি, শুনানি খুব দ্রুত করার জন্য সুপ্রিম কোর্টকে ওনারা দৃষ্টি আকর্ষণ করবেন। সরকার দৃষ্টি আকর্ষণ তো করতেই পারে, ডিরেকশন দেয়া অন্য জিনিস। ডিরেকশনের কথা বলে দৃষ্টি আকর্ষণ করেছেন এখানে, কিন্তু প্রধান বিচারপতিও একটা পদক্ষেপ অলরেডি নিয়েছে, সেটা হয়েছে হাইকোর্ট বিভাগে স্পেশালাইজড একটা বেঞ্চ গঠন করা হয়েছে। এটা কিন্তু অলমোস্ট নজিরবিহীন, এটা এর আগে হয়নি। সো কিছু জিনিস হচ্ছে, অ্যান্ড বিচার বিভাগের স্বাধীনতা যাতে সত্যিকার অর্থে আমরা অর্জন করতে পারি, যেখানে অনেকগুলো সমস্যা আছে, যে কথাটা আমি এর আগেও বলার চেষ্টা করছিলাম, আমি এবার এটা বলেই ফেলি। সেটা হচ্ছে আমরা অনবরত দেখছি পরিসংখ্যান, কনভিকশন রেট খুব লো, 4000 এতগুলো মামলা, এত হাজার মামলা, কিন্তু কনভিকশন রেট 2%, 3% বা আরও নিচে। কোয়েশ্চেনটা হচ্ছে কেন কনভিকশন রেট লো কেন? এটা নিয়ে অনেক দিন ধরে কথা বলছি, কিন্তু আমি কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে, ধরেন ধর্ষণের একটা মামলা, আমি বিচারক, আমার সামনে আসলো, আমি বিচারক হিসেবে তো সাক্ষ্য প্রমাণ দেখে আমি রায়টা দেব, আমি কারো মুখের কথার ভিত্তিতে রায় দেব না। এখানে দেখেন, আমাদের বাংলাদেশে কোনো কার্যকর উইটনেস এবং ভিকটিম প্রোটেকশন প্রোগ্রাম নেই। তাই দেখা যাচ্ছে যদি কোনো আই উইটনেস থেকেও থাকে, তারা প্রথমে এগিয়ে আসলো, বললো যে আমি এখানে দেব এভিডেন্স, কিন্তু তারপরে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তাদেরকে হুমকি দেয়া হয়, বা যারা ভিকটিম তাদের ফ্যামিলিকে সালিশের সেটেলমেন্ট বা সমঝোতার মাধ্যমে বলে কেসটা উইথড্র করে নাও। অনেক ক্ষেত্রে যেটা সবচেয়ে ভয়াবহ, বিয়ে দিয়ে দেওয়া হয় তার ধর্ষকের সাথে। সো এগুলো হচ্ছে কারণ আমাদের এফেক্টিভ কোনো উইটনেস এবং ভিকটিম প্রোটেকশন প্রোগ্রাম নেই। অন্যান্য আপনি যদি বিশ্বের দিকে তাকান, শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, এরকম অনেকগুলো দেশে কিন্তু আছে। যদি আমরা আমাদের কর্মজীবনে কিংবা আপনাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আপনারা জানেন, আমাদের গ্রামে গঞ্জে কিংবা যে কোনো জায়গাতে আমরা অনেক সময় দেখেছি, খবর করেছি, একজন রেপ হয়ে গেলে, একজন ধর্ষিতা মা, বোন কিংবা শিশু, তারা কিন্তু আদালত প্রাঙ্গণে আসে না, চেপে যায় ঘটনাটা। কেন তারা বিচার চাইতে আসে না? কেন তারা মনে করে তার মেয়েটাকে আরও অপদস্থ করা হবে? আপনি শুধু কি গ্রামে গঞ্জে দেখেন এগুলো? আমরা তো এমন তো পেয়েছি যে একজন নারী কর্মকর্তা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে কিভাবে হ্যারাস্ট হয়, এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কোনোদিন ফেসে আসে নাই, তাদের বিচার হয় নাই। মানে তারা কর্মরত। আমি পার্টিকুলার ব্যক্তির নাম বলবো, আমি 5টা নাম বলতে পারি, আমি বলবো না, কিন্তু এটা আপনারা জানেন যে একজন নারী কর্মকর্তা তার ঊর্ধ্বতন বস দ্বারা মানে হ্যারাস হচ্ছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন, যাই বলেন। তারপরে আপনি অনেক কর্পোরেটের মালিকরা দেখছি আমরা যে মেয়েটা হত্যা হয়ে গেছে ফাইনালি, তার বাসায় জিন্দেগিতে পুলিশে একবারও যায় নাই, কিন্তু ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, দ্যাট আছে। তো এইটা যখন দেখে একটা মানুষ, তখন আপনি কি করবেন? আপনি যদি বলেন যে আইনটা সবার জন্যে, আপনি যদি এইটা খালি কল্পনা করেন, এটা আমি বানায় বলতেছি না রে ভাই, এই দেশের মানুষ কিন্তু দে আর ভেরি শার্প নাও ডেজ। কেন শার্প? আপনি দেখেন সোশ্যাল মিডিয়া, ইউ আর গেটিং এভরিথিং। আপনি কর্পোরেটের বিরাট মালিক পক্ষ যারা একটা মেয়ে ফাইনালি তাকে ফ্ল্যাট কিনে দেয়, ফ্ল্যাটে থাকো, তারপর দেখে যে আরও বেশি ডিস্টার্বিং, কিল্ড হয়ে যাচ্ছে, পুলিশ ফাইনাল রিপোর্ট দিচ্ছে, আমরা এরকম দেখছি। সুতরাং আপনি যদি ওইভাবে আসেন, এটা বিরাট বড় নৈতিক অবক্ষয় মানুষের, এবং সেটা টপ লেভেলের অবক্ষয়টা, ওইটা আস্তে আস্তে নিচের দিকে আসে। আপনি কি মনে করেন যে একটা কর্পোরেটের মালিক যদি ভাবে যে একটা মেয়েকে কিল করাইতে হবে, সে কি আরেকটা কর্পোরেটের ছেলেকে ভাড়া করে? অফকোর্স নট। সে একটা নিডি লোককে আনে, যে নিডি লোক মাদকাসক্ত, তাকে সেফ জোন দিয়ে দিবে, যাও ডু ইট অ্যান্ড ফিনিশ। তো এগুলো তো হচ্ছে। শুধু যে গ্রামের মা বোনরা চেপে যাচ্ছে তা না, আর গ্রামের মা বোনরা চেপে যাবে না কেন? আপনি বলেন তো, রাসনা ইমাম তো অনেক বড় ফিনি অ্যাডভোকেট, ওকালতি করে, হ্যাঁ, এটা কিন্তু আমি তা অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা বলেন তো, এই মামলাটা যদি নির্বাহী আদেশ বা নির্বাহী কর্তৃপক্ষ এভাবে না নিত,
50 লাখ টাকা ব্যয় করে আপনি 19 দিনে জাজমেন্ট নিতে পারতেন? অ্যাবসার্ড। মাই চ্যালেঞ্জ, আই এম থ্রোয়িং দ্য চ্যালেঞ্জ, 5 কোটি টাকা ব্যয় করেও আপনি এই জাজমেন্ট 19 দিনে নিতে পারতেন না। তার মানে হচ্ছে কি? তার মানে এখানে এই যে রামিসার জাজমেন্ট, আমি কোর্টের জাজমেন্ট নিয়ে কিন্তু প্রশ্ন করছি না। জাজমেন্ট ইজ গিভেন বাই দ্য কোর্ট, হোয়াট এভার দ্য জাজমেন্ট পাসড বাই দ্য কোর্ট, আমি ধরে নিব এটা চূড়ান্ত বা এটা ন্যায় বিচার, অথবা ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোর্ট, সে যেটা ভালো মনে করে সেটা দিছে। কিন্তু আপনি মামলাটা করতে পারতেন কিনা? আপনি যেগুলো মামলা নিয়ে আসেন, রাসুল ইমাম তো চ্যালেঞ্জ করলাম, একটা হত্যা মামলা এরকম আনুক, সে আমাকে 20 দিনে করে দিবে, তারে 50 লাখ টাকা ফি দিবে, 1 কোটি টাকা ফি দিব, আমি চ্যালেঞ্জ করে দিলাম। তাহলে এটা হচ্ছে নির্বাহী আদেশি যে ফ্যাক্টর। তাহলে নির্বাহী আদেশ যদি ফ্যাক্টর হয়, আমি সব হত্যা মামলাগুলোর জন্য আপনি নির্বাহী আদেশ দিয়ে দেন, আমরা খুব কুইক এটা চাই। আপনি একটাই নির্বাহী আদেশ দেওয়ার মানে কি? আপনার নির্বাহী আদেশে হয়, এটা কিন্তু এস্টাবলিশড। এই নির্বাহী আদেশে যে হয়, এখনও বলতেছেন যে আমরা হয়তো বলতেছি যে আমরা একটা আমরা আশা করছি করেন, বা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই দৃষ্টি আকর্ষণ ওই কোর্টে দাঁড়াইয়া রাসুল ইমাম বহু দৃষ্টি আকর্ষণ করছে, বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করলে বলতেছে ঠিক আছে নেক্সট উইক এটা লিস্টের টপে আসবে, 50 নম্বরে আসে না? আসে কি না? আসে যেহেতু আমি আশা করলেই হবে না। যার আশা করলে মনে করবে যে নির্বাহী বিভাগের ওই ব্যক্তি আশা করলে, যদি বিচার বিভাগ মনে করে ওনারা যখন আশা করছে তাইলে আমার এটা করতে হবে, এই যে জায়গাটা আমরা তৈরি করছি, এই যে জায়গাটা তৈরি করছি, নাহলে ন্যায় বিচার কোনোদিন বন্ধ হবে, মানে কোনোদিনই বন্ধ হবে না যদি আপনি অ্যাবসোলুটলি বিচার বিভাগটাকে স্বাধীন করে দেন। হ্যাঁ, তাতে ন্যায় বিচার বন্ধ হবে না, আদালত তার মতোই বিচার করবে। কিন্তু আমার জায়গাটা হলো ওইখানে যে আমরা যে জায়গাটা সমন্বয় করছি, যেটা বললো রাসনা বললো হ্যাঁ কাজ করতেছে, যেমন ধরেন অনেকগুলা অধ্যাদেশ নিয়ে বলছে কি এইগুলো আমরা পরে আরও মজবুত করে আনবো, আরও সুন্দর করে আনবো। হ্যাঁ, এটা আমার কাছে খোরা যুক্তি মনে হয়। কেন বারবার মনে হচ্ছে বিচার বিভাগ স্বাধীন না? আপনি যখন একটা পৃথক সচিবালয়কে বিলুপ্ত করে দিলেন কেন? প্রশ্ন তো আমার ওইখানে, ওটা থাকতো, ওটা যেহেতু নাই তাই আমার কাছে মনে হয় স্বাধীন না। সিম্পল উত্তর। এইবার আসেন যে অধ্যাদেশগুলোর কথা বললো, এগুলো সুন্দর করে নিয়ে আসবো। আপনার তো প্রিভিলেজ আছে, 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে আপনারা বসে আছেন, আপনি তো আইন সংশোধন করতে পারেন, এখন এটা হয়ে যেত। আপনি মানবাধিকার কমিশন আইন যদি নিয়ে আসি, আপনি সেটা আনলেন না।